অনেক বৈধ নাগরিকের নাম এসআইআরতে বাদ গিয়েছে, তো তাদের উদ্দেশ্যে কী বলতে চান আপনি? যে আপনি হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইরে থেকে এসে প্রার্থী হয়েছে, তো অনেকে বলছে যে আপনি যে জেতার পরে তাদের পাশে থাকবেন, তার কি গ্যারান্টি? যে আপনি যেটা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি নাকি নোনা জলে চাষ করবেন, তো সেটা কিভাবে সম্ভব? এই ভিডিও রেসপন্সর মোবাইল হসপিটাল, যেখানে 590 টাকা থেকে মোবাইলের ডিসপ্লে শুরু। বিস্তারিত জানতে কল করুন। আজকে আমাদের মধ্যে আছেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী রেখাদি। তো রেখাদি, এখন ভোটের প্রস্তুতি কেমন চলছে? প্রথমে যেটা জিজ্ঞেস করবো। সুন্দর চলছে। আচ্ছা, তা জেতার জন্য আপনি কতটা আশাবাদী আছেন? আমরা 100% আশাবাদী। আচ্ছা, যে আপনি হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইরে থেকে এসে প্রার্থী হয়েছে, তো অনেকে বলছে যে আপনি যে জেতার পরে তাদের পাশে থাকবেন, তার কি গ্যারান্টি? দেখুন, আমার কাছে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তো ওটা এই রাজ্যের নয়, তিনিও কোনো না কোনো একটা বিধানসভার বাসিন্দা। উনি যদি গোটা পশ্চিমবঙ্গে যদি একটা পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আমি রেখা পাত্র, আমি আমার প্রতিবেশী বিধানসভা আমার পাশেই। আর আমার জন্ম সন্দেশখালী বিধানসভার ও পারে নয়, আমার নদীর এই পারে, মানে হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই পড়ে। তো ওখানে 5টা বুথ থেকে সন্দেশখালী বেরিয়ে গেছে। কিন্তু আমার খুব পরিচিত, আমার একটা মানে জন্মস্থান বলতে গেলে আমার এই হিঙ্গলগঞ্জ বিধানসভাটাও। কেননা এখানে আমার বহু আত্মীয় আছে, নিজের দিদি কাকা জ্যাঠার মেয়ের থেকে শুরু করে বহু আত্মীয়। আমার নিজের দিদির বাড়িও আছে এখানে আশেপাশে। তাছাড়া আমার পরিচিত, খুবই পরিচিত, এই ভান্ডাখালী, হিঙ্গলগঞ্জ, সাহেবখালী, আমবেড়িয়া, হাসনাবাদ, সব কিছু আমার খুবই পরিচিত একটা জায়গা। এই হিঙ্গলগঞ্জ বিধানসভা আমার খুবই পরিচিত একটা বিধানসভা। তো এখানে বহিরাগত বলে আমি মনে করি না। পার্টি কাকে কোথায় দেবে সেটা তো মানুষ ঠিক করতে পারে নাকি রেখা পাত্র ঠিক করতে পারে না। পার্টি নির্ধারিত করেন যে কাকে কোথায় দিলে পার্টি ঠিক কাজ করাতে পারবেন, কি কাজ হবেন, কিংবা মানুষের পাশে কে থাকবেন, সেই রকম প্রার্থী ওনারা নির্বাচিত করবেন। সেখান থেকে আমি রেখা পাত্র বলবো আর পার্টি আমার কথা শুনবেন, তা তো হতে পারে না। আমাদের প্রশ্ন যেটা ছিল যে মানুষ যদি বিপদে পড়ে তো আপনার শরণাপন্ন হবে, তো কিভাবে পাবে? অবশ্যই আপনারা দেখুন যে আমি এখানকার প্রার্থী হওয়ার পরে যেখানে যেখানে আমার কর্মী এবং আমার ভারতীয় জনতা পার্টির কর্মী ছাড়াও নর্মাল যারা আমার হিঙ্গলগঞ্জ বাসী আছেন এবং তারাও বাইরের থেকে যেসব প্রবাসী ভাইয়েরা এবং ফ্যামিলিরা বাড়ি ফিরছেন, তাদের উপরেও এই আনন্দ সরকারের নেতৃত্বে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে এবং আনন্দ সরকার দাঁড়িয়ে থেকে তাদেরকে মারধর করানো হচ্ছে। আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকছি, তাদেরকে থানায় যাওয়া থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া, এবং তাদেরকে আমি আশ্বস্তও করছি আমি তাদের পাশে আছি, কোনো কিছু হলে আমাকে ফোন করবেন। এবং মানুষ আমার উপরে ভরসা রেখেছেন। আমি জানি না কে কী আমার উপরে অভরসা করছেন কি ভরসা করছেন না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারেন না, কিন্তু আমিও মনে করি যে আমি রেখা পাত্র, আমি 10 জনের কাছে ভালো হতে পারবো না, হয়তো 5 জনের কাছে ভালো, 5 জনের রেখা খারাপ। কিন্তু রেখা পাত্রটা বড় ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে পদ্মফুল চিহ্নে না ভোট দিলে এইবারে কিন্তু পরিবর্তন হবে না। আর পরিবর্তন না হলে কিন্তু মানুষের জীবন সংকটে, মানুষকে বাঁচার জন্য এবং বাঁচানোর জন্য এবং নিজের ধর্ম বাঁচানোর জন্য পদ্মফুল চিহ্নটাকে বেছে নিতে হবে। আচ্ছা, আপনি যে ধর্মের কথা বললেন, তো অনেক যারা আমাদের স্থানীয় মুসলিম আছেন, তো তারা তো তাদের উদ্দেশ্যে কী বলতে চান আপনি? দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে শুধু আমাদের হিন্দু ধর্মের উপরে যে সংকট আসছে তা নয়, আপনাদের ধর্মের উপরে সংকট আসছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে তেজপাতা দুধেল গাই করে আপনাদের ব্যবহার করছেন। আপনাদের ধর্মকেও সম্মান দেন না, শুধুমাত্র ভোট বাক্সের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ব্যবহার করে যাচ্ছে। তাই খুবই সতর্ক হয়ে যান আর সাবধান হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু বিদ্বেষী, যেমন নারী বিদ্বেষী, যেমন নারীদের সম্মানের কোনো ওনার কাছে দাম নেই, তেমন কোনো মুসলিম বলুন হিন্দু বলুন কারোর দাম নেই। ভোটের দামটা আছে। উনি ভোটের জন্য ভোট নিয়ে নিজের ক্ষমতা বিস্তার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো, একটা আলাদা করে একটা মানে আপনাদেরকে দেখছেন যে আপনারা হাতের থেকে বেরিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হারিয়ে যাবে। আপনাদেরকে এই জন্যই আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, যাতে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পান এবং আপনাদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে রাজ করতে পারেন। আপনি যেটা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি নাকি নোনা জলে চাষ করবেন, তো সেটা কিভাবে সম্ভব?
দেখুন সেটা যদি গুজরাটে যদি সম্ভব হবে, কেন হবে না আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব হবে না? হিঙ্গলগঞ্জে কেন সম্ভব হবে না? হিঙ্গলগঞ্জ তো একটা নদী এলাকা, একটা বিধানসভা, যে চারিদিকে নদী, জলের মানে জলভাগটা বেশি এখানে, তারপর সব সেটা নোনা জল। এখানে দেখুন আমরাও যেখানে বসে এসে এই পার্টি অফিসটা, এখানেও কিন্তু নোনা জল, আমরা নোনা জলেই সব কিছু করা হয়। তা এই নোনা জল কেন মিষ্টি জল হবে না? যদি গুজরাটে সম্ভব হয় তাহলে কেন পশ্চিমবঙ্গে হবে না? পশ্চিমবঙ্গের সরকার চায়নি, তৃণমূল সরকার চায়নি, আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় এসে যে আমাদের এটা নদীমাতৃক এলাকা, এটাকে আপনি নিজে গ্যারান্টি দিয়ে আমাদের এলাকাতে নিজে করবেন ভাবছেন? দেখুন আমি গ্যারান্টি দেবো কিংবা আমার গ্যারান্টিতে যে হবে তা নয়। আমি মানুষের কাছে, আমি সরকারের কাছে আবেদন করব, কেন্দ্র সরকারের কাছে, যে আমার এই বিধানসভায় এটা এখানে এই মানুষগুলো থাকে, তাদের এক চাষে তাদের হয় না, তারা এই ধান চাষ করে, হয় দেখা যাচ্ছে নোনা জল ঢুকে গেল, গিয়ে নদী বাঁধের সংস্কারে কাজ হয়নি, সেই কংক্রিট বাঁধ হওয়ার কথা হয়নি, তাহলে দেখা যাচ্ছে বর্ষার সময় নদী বাঁধ ছাপিয়ে জল কি নদী বাঁধ ভেঙে জল ঢুকে গেলে তাদের চাষটা নষ্ট হয়ে গেল। যদি নদী বাঁধের কাজ হয়, তারপরে যদি এই নোনা জলকে যদি মিষ্টি জল করে যদি এখানে যদি 2 থেকে 3টে ফসল যদি এখানে যদি মানুষ ফলাতে পারে, তাহলে মানুষের কত সুবিধা হবে। এখানে শিল্প আসবে, মানুষ কত বাইরে যারা পরিযায়ী শ্রমিক যাচ্ছে তাদেরকেও বাইরেও যেতে হবে না, তারা এখানেই কাজ করবে, এখানেই চাকরি করবে, তারা নিজের বিধানসভার মধ্যে নিজের এলাকায় থাকতে পারবেন। এর থেকে মনে হয় আমার আর ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গিয়ে জীবন হারিয়ে, অসুস্থ হয়ে জীবন হারিয়ে, এই রাজ্য সরকারের অত্যাচারে মানুষের কতদিন বলুন এরকমভাবে করবে? অনেক বৈধ নাগরিকের নাম এসআইআর বাদ গিয়েছে, তো তাদের উদ্দেশ্যে কী বলতে চান আপনি? দেখুন যেসব বৈধ নাগরিকের নাম বাদ গেছেন, বিশেষ করে আমার হিঙ্গলগঞ্জ বিধানসভার আমার যে ভোটারগুলো, আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা ধৈর্য ধরে বসুন। এটা কিন্তু কখনোই বিজেপি সরকার করেননি। এটা আমি মানছি যে ইলেকশন কমিশনেরও এখানে কিছু ফল্ট আছে, তার সাথে সে রাজ্য সরকার করেছে। রাজ্য সরকার দেখছে যে আমি যে অবৈধ ভোটার এখানে এনে রেখেছি, সেই ভোটারের নাম কেটে যাচ্ছে, এবার তাদের নামটা কেটে গেলে আমার উপরে প্রেশার আসবে। সেই ভোটারগুলো তারা বুঝবে যে আজকে কাকে ভোট দিয়েছি, আজকের আমাদের নাগরিকত্বটাকেও পর্যন্ত সঠিকভাবে দেননি, ওই জন্য আমাদের নাগরিকত্ব কেটে গেছে, আমরা ভোট দিতে পারছি না। তাই জন্য সেইটা দেখানোর জন্য এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার আজকের বৈধ ভোটারের নাম কেটেছেন। তবে আমরা কথা দিচ্ছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে আমরা পুনরায় এই সব নামগুলো, যারা এখান থেকে 15 বছর 30 বছর 40 বছরের ভোটার আছে, বৈধ ভোটার, তাদের নামগুলো কাটা গেছে, আমরা চাই যে সেই ভোটারগুলো পুনরায় তাদের ভোটার ফিরে পাক এবং তাদের নাগরিকত্ব ফিরে পাক। তাহলে আপনি আর যদি আমাদের হিঙ্গলগঞ্জবাসীর জন্য আপনি আর কি বলতে চান? দেখুন হিঙ্গলগঞ্জবাসীর পাশে আমি আছি, কেননা হিঙ্গলগঞ্জবাসী যেভাবে আমাকে 2024 সাল থেকে যেভাবে আমাকে নিজের আপন করে নিয়েছেন, শুধু হিঙ্গলগঞ্জবাসী নয়, 2024-এ আমার বেসরকারি লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার মানুষ আমাকে নিজের ঘরের মেয়ে হিসেবে মেনে নিয়েছেন। তারা জানেন যে রেখা পাত্র কোটিপতির ঘরের মেয়ে নয়, রাজভোগ খেয়ে তারা বড় হয়নি, সোনার চামচ কিংবা রূপোর চামচ মুখে নিয়ে বড় হয়নি। তারা খেটে খেয়ে পরিশ্রম করে, পরিযায়ী শ্রমিক বাইরে তামিলনাড়ু ব্যাঙ্গালোরে কাজ করে খেয়ে, বাড়ি চাষিভূষার কাজ করে খেয়ে তারা মানুষ হয়েছেন। তবে সেরকম একটা মেয়েকে যে রেখা পাত্রকে যে আজকের সেরকম হিঙ্গলগঞ্জের মানুষ যে মেনে নিয়েছেন, আজকের শুধুমাত্র রেখা পাত্রকে যে এত আশীর্বাদ, এত ভালোবাসা দিচ্ছেন, সেই জায়গা থেকে আমি আজকের নির্ভরসায় আছি যে হিঙ্গলগঞ্জের মানুষ আমাকে কখনোই অবহেলিত করবেন না। হিঙ্গলগঞ্জের মানুষ আমাকে ওনাদের পাশে একটা জায়গা দেবেন, সেখানে দাঁড়িয়ে ওনাদের হয়ে আমি লড়াই করব এবং আমি হিঙ্গলগঞ্জবাসীর পাশে থেকে লড়াই করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করব। কেননা হিঙ্গলগঞ্জের মানুষ আজকের এই তৃণমূল সরকারের দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, আজ সেই সব মানুষ রাস্তায় আছে, চোখের জল ফেলছেন। আমি চাই প্রথমত নারী সুরক্ষার সাথে সাথে এই অসহায় মানুষের চোখের জল মুছতে, সেই চোখের জল মুছে আমি মানুষের পাশে, আমি ওনাদের ঘরের মেয়ে, ওনাদের নিজের সন্তানের মতো ওনাদের পাশে থাকতে চাই। আর ওনারাও, আমি আশা করি যে ওনারা যেভাবে আমার পাশে আছেন আগামী দিনেও থাকবেন এবং আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতছি। এবং প্রথম লড়াই আমাদের যেটা শুরু হবে সেটা হলো যে নারীদের সম্মান, তারপরে আমাদের দিকে দিকে শুরু হবে এই হিঙ্গলগঞ্জের ব্রিজ, লেবুখালী, দুলদুলিয়ার পর রাস্তা। একটা বিষয় যেটা আমাদের ওই স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, রেলের বিষয়টা, ওটা নিয়ে একটু অবশ্যই রেল হবে। আমার এটা আমার সেন্ট্রাল থেকে আমার একটা ইনফরমেশান আছে বলে আমি রেলের কথাটা আমি তুলে ধরেছি। আর সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেও আপনারা শুনেছেন যে এখানে
হাসনাবাদ থেকে আমাদের শামশেরনগর অবধি রেল লাইন হচ্ছে। আর তারপরে রেল লাইনের সাথে সাথে কিন্তু আপনি একটা কথা দেখুন যে রেল লাইন হওয়া মানে সাথে সাথে ব্রিজগুলো হয়ে যাবে, আর ব্রিজ হওয়া মানে তার সাথে সাথে রাস্তাঘাটও হয়ে যাবে। তাহলে দেখুন একটা রেল লাইনের সাথে আপনি ব্রিজ, অতএব আপনি রাস্তাও পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে একটা এই যে রাস্তা এবং রেল এবং আপনি যে ব্রিজের সুরক্ষার জন্য নদী বাঁধটাও আপনি কংক্রিট বাঁধ করে দিচ্ছেন যে বিজেপি সরকার। তবে এখানে আর কি চাই? আর বাকি থাকলো শিক্ষা, স্বাস্থ্য, তার সেটা নিয়েও আমরা বিধানসভায় লড়াই করব, কেননা এখানে স্বাস্থ্য এবং শিক্ষা, তার সাথে এখানে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থাপনার দরকার। এখানে মানুষ জলই খেতে পারেন না, নোনা জল খান, মানুষ কত কষ্ট পান। পুকুরের জলে ভাত রান্না করছেন, পুকুরের জলে তরকারি রান্না করছেন, চাল ধুচ্ছেন, সবজি ধুচ্ছেন, এগুলো ফুড পয়জনিং হয়। আমরা আমাদের সরকার ক্ষমতা আসার সাথে আমাদের প্রথম এর সাথে আমাদের এই জলের লড়াইটাও থাকবে। আমরা চাই যে আমাদের এই শুদ্ধ পানীয় জল আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো এবং তারা ফুড পয়জনিং নয়, শুদ্ধ পানীয় জল পাবেন। এবং তারপরেই ওনারা বিশ্বাস করবেন যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কী করতে পারেন। ওনারা প্রতিশ্রুতি নেয়, ওনারা প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতির সাথে সাথে ওনারা প্রতিশ্রুতি রাখেন। তাহলে ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে।